হরে কৃষ্ণা, রাধে রাধে এভরিওয়ান। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। গত 26শে আগস্ট সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বব্যাপী জুড়ে কিন্তু মহাসাড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন হয়েছে। আর শ্রীকৃষ্ণের এই জন্মদিন উপলক্ষে আমি যে দর্পণ, পাগড়ি, মাখন মটকি, বাঁশি তৈরি করেছিলাম সেই সব তো অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেই নিয়েছি। আর তার সাথে তোমাদের আমি এটাও বলেছিলাম যে জন্মাষ্টমীর স্পেশাল শৃঙ্গার দর্শন এবং অভিষেক দর্শন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। কৃষ্ণের জন্মাষ্টমীর অভিষেক এবং পুজো তো সেই রাত 12টায়, কিন্তু তার আগে আমি সকাল সকাল আমাদের নিত্য পুজো কিন্তু সেরে নিয়েছি। এরপর বসে গেছিলাম লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহকে স্নান করিয়ে শৃঙ্গার করে নেওয়ার জন্য। আজ জন্মাষ্টমী স্পেশাল এখানে আমি দুটো নতুন বস্ত্র নিয়ে নিয়েছি লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে পরানোর জন্য। এখানে দেবী লক্ষ্মীকে আমি নামিয়ে নিয়েছি। এবার বিগ্রহ পরিষ্কার করা শুরু করব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি বিগ্রহকে দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আলতো হাতে ঘষে মাথার যে চন্দন, সিঁদুর এগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি তুলে নিয়েছি। এবার দেখো বিগ্রহের মুখমণ্ডলে যে পেইন্ট শৃঙ্গার সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ডেইলি যেহেতু চন্দন ব্যবহার করা হয় সেই চন্দনের জন্য কিন্তু এই শৃঙ্গারগুলো ঢাকা পড়ে গেছিল। আমি এখানে একটা মৌসম্বি লেবু নিয়েছি, সেই লেবুটা দিয়ে আলতো করে ঘষে ঘষে বিগ্রহকে পরিষ্কার করে নিচ্ছি। বিগ্রহগুলোকে পরিষ্কার করার জন্য আমি অল টাইম একদম ন্যাচারাল জিনিসপত্র ইউজ করি, কোনো রকম কেমিক্যাল যুক্ত কোনো মেটাল ক্লিনার ইউজ করি না, ইনফ্যাক্ট পিতাম্বরীও না। বিগ্রহকে ঘষে ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি এখানে একটু কুশ নিয়ে নিয়েছি। এই কুশটাকে দই, দুধ আর জলের মধ্যে ভিজে রেখে একটু নরম করে নিয়েছি। আর সেটা দিয়ে কিন্তু দেখো একটু নরম হয়ে যাওয়ার পর আলতো হাতে হালকা হালকা করে ঘষে ঘষে কিন্তু বিগ্রহকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে দেখো এই যে আঙুরটা, এটা দিয়েও কিন্তু বিগ্রহকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এরকম লেবু, আঙুর এইগুলো দিয়েই কিন্তু ঘষে ঘষে বিগ্রহের ওপর যে কালো ভাবটা এসে যায় সেটা কিন্তু একদম উঠে যায়। আর তোমরা এখানে দেখতেই পাবে যে ন্যাচারাল উপায়ে কত সুন্দর করে বিগ্রহগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে বিগ্রহের মুখমণ্ডল, হাতে পায়ে তোমরা যে সকল শৃঙ্গার দেখতে পাবে সেগুলো কিন্তু অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে করে থাকি আমি। আর দেখো এগুলো কিন্তু এত উপকরণ এত কিছু দিয়ে ঘষার পরেও কিন্তু স্নানের সময় উঠে যায় না, কারণ পেইন্টের পর পেইন্ট শুকিয়ে গেলে আমি সবসময় ভার্নিশ অ্যাপ্লাই করে দিই। এখানে আমি স্নানের জল, অভিষেকের মালা, পঞ্চামৃত এই সকল কিছু কিন্তু বিগ্রহকে পরিষ্কার করার আগেই তৈরি করে রেখে দিয়েছি। পঞ্চামৃত কি দিয়ে তৈরি হয় সেটা তো তোমরা অবশ্যই সবাই জানো, তাও বলে দিই। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। এখানে শর্করা হিসেবে আমি মিছরি ইউজ করেছি। এখানে আমি দুটো পাত্রে স্নানের জল এবং পঞ্চামৃত দুটো পাত্রে আলাদা আলাদা করে তৈরি করেছি। তার কারণ হচ্ছে নারায়ণ বা কৃষ্ণের অভিষেকের বা স্নানের জলে কিংবা পঞ্চামৃত এছাড়া অন্যান্য যে কোনো উপাচারে কিন্তু সব সময় তুলসী পাতা দিতেই হয়, এটা ম্যান্ডেটরি। তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান বা বিষ্ণু তত্ত্বের কোনো সেবাই হয় না। এদিকে লক্ষ্মী দেবীর স্নানের জলে বা পঞ্চামৃততে কিন্তু কোনো তুলসী পাতা দেওয়া যাবে না, তাই জন্য আমি এখানে আলাদা আলাদা করে স্নানের জলগুলোকে রেডি করে নিয়েছি। এছাড়াও এখানে স্নানের জন্য আমি মৌসম্বি, আঙুর, বেদানা এই 3টি ফলের রসকে একসাথে মিক্স করে নিয়েছি। তারপর একে একে পঞ্চামৃত, পুষ্প, ফলের রস, তৈরি করা জল, উষ্ণ গরম জল এই সকল কিছু দিয়ে কিন্তু আমি স্নান করিয়ে নিচ্ছি। নারায়ণজির বিগ্রহকে পরিষ্কার করার ক্ষেত্রে আমি কিন্তু আরও একটা এক্সট্রা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে গোপীচন্দন। বাকি সমস্ত জিনিসের সাথে সাথে কিন্তু এই নারায়ণজির ক্ষেত্রে অনলি এই গোপীচন্দনটা আমি ইউজ করি। দইয়ের সাথে এই গোপীচন্দন মিক্সড করে নিয়ে বিগ্রহের গায়ে কিছুক্ষণ লাগিয়ে রেখে দিই, মাত্র 2 থেকে 3 মিনিট মতো। এই সব কিছু উপকরণ দিয়ে পরিষ্কার করার পর আমি লক্ষ্মীনারায়ণ উভয়ের ক্ষেত্রে কিন্তু ঘি, মধু এবং দ্বাদশ তেল ব্যবহার করে থাকি। এগুলো বিগ্রহের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিই। এই দ্বাদশ তেল তোমরা দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবে। আর এই ঘি, মধু, দ্বাদশ তেল এগুলো মাখিয়ে নিলে স্নান করার পর কিন্তু বিগ্রহের ওপর জলটা লেগে থাকে না। স্নানের পর শুকনো কাপড় বা নরম রুমাল দিয়ে বিগ্রহগুলো ভালো করে মুছে নিলে কিন্তু পরবর্তীকালে জলের দাগ বা কালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তেল এবং ঘি থাকার কারণে কিন্তু স্পেশালি এই কালো ভাবটা হওয়ার সম্ভাবনাটা থাকে না। চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করে নিই যে ভগবানের স্নানের জলটা আমি ঠিক কি দিয়ে বানিয়েছি। এখানে পুরো ঘরটাতে গঙ্গা জল এবং হরিদ্বার থেকে আনা জল রয়েছে। তার সাথে আমি মিশিয়ে নিয়েছি গোলাপ জল, অগরু, চন্দন, কস্তুরী মৃগ, নাভি, কেশর। এগুলো আমি কিন্তু সুগন্ধি হিসেবে ইউজ করেছি। এরপর এর সাথে মিশিয়ে নিয়েছি সর্বৌষধি, মহৌষধি, পঞ্চরত্ন জল, কালো তিল, সাদা সর্ষে। এছাড়াও রয়েছে সপ্তসমুদ্র জল, সাগর জল, বৃষ্টির জল, শিশির জল, ঝর্ণার জল, পদ্মরেণুর জল, ইক্ষুদক, নারিকেল দক, যমুনার জল, ফল দক। এগুলো তোমরা দশকর্মার দোকানে গিয়ে মহাস্থানের দ্বাদশ জল বললে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এরপর ফুল, দূর্বা এগুলো তো দিয়েই নিয়েছি, তার সাথে 5টা বা 7টা পল্লবযুক্ত আম পাতা সেটা কিন্তু জলের মধ্যে দিয়ে নিয়েছি। আর নারায়ণের স্নানের জলের ক্ষেত্রে এই সমস্ত কিছুর সাথে সাথে এক্সট্রা আরও 4টে জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে গোচনা, গোময়, গোপীচন্দন এবং তুলসী পত্র।
আর এই সমস্ত কিছু উপাচারকে কিন্তু খুব ভালোভাবে শুদ্ধ করে নিতে হবে। ওং অস্ত্রায় ফট এই মন্ত্রের সাহায্যে কিন্তু তোমরা যে কোনো জিনিস শুদ্ধ করতে পারবে। এছাড়াও জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি এই সকল কিছুর মন্ত্র কিন্তু আলাদা আলাদা আছে। সেই মন্ত্র দ্বারা এই সকল কিছু শুদ্ধ করার পরেই কিন্তু সমস্ত কিছু ভগবানের কাজে ব্যবহার করা যাবে। দেখো এবার বিগ্রহের অঙ্গ মুছিয়ে দিয়ে আমি কিন্তু নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। এরপর এক এক করে শৃঙ্গার করিয়ে নেব। শৃঙ্গারের সাথে সাথে তোমাদেরকে শ্রী লক্ষ্মী দেবীর শ্রীচরণও দর্শন করিয়ে নি। এই দেখো তোমরা সবাই দর্শন করে নাও। কি সুন্দর না? প্রত্যেকবার যখন আমি বিগ্রহকে শৃঙ্গার করি বারবার মুগ্ধ হয়ে যাই। আর তোমরা কি কেউ নোটিস করেছো যখন আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছিলাম বারবার আমার এটাই মনে হচ্ছিল যেন লক্ষ্মী দেবী চোখের পলক ফেলছেন। আর মুখে এত সুন্দর মিষ্টি একটা হাসি লেগে রয়েছে যেন মনে হচ্ছে সামনে জীবন্ত লক্ষ্মী দেবী বসে রয়েছে। এই পাগড়িটা তৈরি তো তোমরা আগেই দেখে নিয়েছো। এখন সেই পাগড়িটাকে শুদ্ধ করে নারায়ণজিকে পরিয়ে নেওয়ার পালা। নারায়ণজি শঙ্খ চক্র গদা পদ্ম সবই কিন্তু আমি তাকে পরিয়ে নিচ্ছি। এইবার নারায়ণজির এই মুখখানা দেখো কি সুন্দর মিষ্টি দেখতে লাগছে না? এবার যুগল বিগ্রহকে তোমরা দর্শন করো। কি মিষ্টি লাগছে মুখটা দেখতে। সত্যি বলতে কি আমি একদম মুগ্ধ হয়ে গেছি। মনে হয় যেন সারাক্ষণ সারা দিন তাকিয়েই থাকি। ব্যাস তার কিছুক্ষণেরই অপেক্ষা, তারপরে রাত 12টা বেজেই যাবে আর তারপর শুরু হবে জন্মাষ্টমীর স্পেশাল মহাপুজো। এইদিকে রয়েছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের অভিষেক ও পুজো তো একদম রাত্রে তোমাদেরকে বলেই দিয়েছি। আর শৃঙ্গারের পর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও কিন্তু আমি করে দিয়েছি। এরপর দেখো আমি কিন্তু পুষ্প দিয়ে জন্মাষ্টমীর স্পেশাল শৃঙ্গার করে নিয়েছি। আর এই দর্পণটা চিনতে পারছো যেটা আমি সেদিন বানিয়েছিলাম? কৃষ্ণের জন্মদিনের গিফট হিসেবেই কিন্তু আমি এই দর্পণটাকে ট্রান্সফরমেশন করেছিলাম। আর সেই দর্পণটা দিয়েই কিন্তু আমি ভগবানের আজকের এই জন্মাষ্টমীর শৃঙ্গার দর্শন করিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে এখন তোমরা শৃঙ্গার দর্শন করো। জন্মাষ্টমী উপলক্ষে পুরো ঠাকুরঘর কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে। সারা দিন ধরে চলছে জন্মাষ্টমী পুজোর তোড়জোড়। নিচে চলছে সারা দিন ধরে ভোগ রান্না, যেটা মা, দিদা, বাবা সবাই মিলে করছে। আর ওপরে ঠাকুর ঘরে সেই সকালের পুজো থেকে শুরু করে রাত অবধি সমস্ত পুজোর দায়িত্ব কিন্তু আমারই। পুজোর সমস্ত কাজ করতে করতে অলরেডি প্রায় 11:30 বেজেই গেছে। এইবার শুরু হবে রাধাকৃষ্ণের অভিষেক। তার জন্য আমি বসে গেছিলাম রাধাকৃষ্ণের অভিষেক মালা তৈরি করার জন্য। ড্রাই ফ্রুট দিয়ে আমি কিন্তু এই মালাগুলোকে তৈরি করি। এই অভিষেকের মালা তৈরির ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন রাধাকৃষ্ণের জন্মাষ্টমীর মহা অভিষেক তোমরা দর্শন করো। এরপর ভগবানের অভিষেকের পর ভগবানকে পুজো করে জন্মদিনের স্পেশাল ভোগ নিবেদন করে পুজো শেষ করে উঠতে উঠতে আমার কিন্তু প্রায় রাত 2:30 থেকে 3টে মতো বেজে গিয়েছিল।
যাই হোক, আমাদের জন্মাষ্টমীর কিছু কিছু অংশ তো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা খুব ভালো করে জন্মাষ্টমী সেলিব্রেট করেছো। এই ছিল আমার আজকের সম্পূর্ণ ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।